at 10% compounded interest rate, 10% compounded interest rate after how many years? And initial deposit of টাকা 10,000 will grow টাকা 18,000। আরেকবার পড়ি দেখো, at 10% compounded interest rate, অর্থাৎ সুদের হার যদি 10% হয়, আফটার হাউ মেনি ইয়ার, আফটার পরে, হাউ মেনি ইয়ার কত বছর পরে, অ্যান ইনিশিয়াল ডিপোজিট প্রাথমিক বিনিয়োগ অফ টাকা 10,000 উইল গ্রো টাকা 18,000, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ 10,000 টাকা 18,000 টাকা হবে কত বছর পরে, যদি সুদের হার 10% হয়। তাহলে আমাদের এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো আগে তোমরা লেখো। হেয়ার সুদের হার দেখো আর সমান কত দেওয়া আছে, 10%, অর্থাৎ আর এর মান 10%। দশমিক যখন তুমি উঠায় দিবে 100 দিয়ে ভাগ করবা, তাহলে 0.10। আফটার হাউ মেনি ইয়ার কত বছর পর, এট ইনিশিয়াল ডিপোজিট প্রাথমিক বিনিয়োগ অফ টাকা 10,000, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ 10,000 টাকা উইল গ্রো টাকা 18,000, অর্থাৎ 18,000 টাকা হবে। তাহলে আজকের যে প্রাথমিক বিনিয়োগ প্রেজেন্ট ভ্যালু কত টাকা, 10,000 টাকা। এবার ফিউচার ভ্যালু কত টাকা হবে, টাকা 18,000। হাউ মেনি ইয়ার কত বছর পর, অর্থাৎ এন সমান হোয়াট। আশা করি অঙ্কটি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো যে 10% সুদে কত বছর পর 10,000 টাকা 18,000 টাকা হবে। 10,000 টাকা আজকে ব্যাংকে জমা দেব, 10% সুদে কত বছর পর, এন এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, 18,000 টাকা হবে। তাহলে দেখো যখন এই এন এর মান নির্ণয় করতে বলবে তখন পিভির মানও থাকবে, এফভির মানও থাকবে, দুইটা মানই থাকবে। তোমরা পিভি অথবা এফভি যে কোনো একটি সূত্র ব্যবহার করেই এন এর মান নির্ণয় করতে পারো। তাহলে আমরা এখানে যে কোনো একটি সূত্র ব্যবহার করব, এফভি অথবা পিভি যে কোনো সূত্র ব্যবহার করতে পারি। উই নো এফভি সমান পিভি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এফভির মান কত টাকা, 18,000 টাকা। এফভি সমান 18,000 সমান পিভি এর মান কত, 10,000 ইন্টু 1 প্লাস আর, আর এর মান কত, 0.10 পাওয়ার এন, এন এর মানটা নেই। তাহলে দেখো 18,000, 10,000 টাকা ডান দিকে দেখো গুণ আকারে আছে, এটা যখন বাম পাশে নিয়ে আসবা ভাগ হয়ে যাবে, ভাগ 10,000 সমান 1.10 পাওয়ার এন। 18,000 কে 10,000 দ্বারা ভাগ করলে কত হয়, 1.8 সমান 1.10 পাওয়ার এন। এটাকে বাম পাশে নিয়ে আসো, 1.10 পাওয়ার এন ইকুয়াল টু 1.8। এবার যখন তুমি এন এর মান নির্ণয় করবা তখন উভয় দিকে লগ নিবা। এন এর মান যখন নির্ণয় করবা তখন উভয় দিকে লগ নিবা। যখন আমরা এখানে লগ নিব, লগের নিয়ম কি, যে পাওয়ারটা লগের সামনে চলে আসে, অর্থাৎ এদিকে লগ নিলে যে পাওয়ার এন ছিল সেটা কি হবে, লগের সামনে চলে আসবে, অর্থাৎ এন লগ 1.10 ইকুয়াল টু লগ 1.8। উভয় দিকে তোমরা লগ নিবা এবং যখন লগ নিবা পাওয়ার যেটি থাকবে পাওয়ারটা লগের সামনে চলে আসবে। তাহলে আমরা কিসের মান এখানে বের করব, এন এর মান। তাহলে এনটাকে বাম পাশে রাখো, এন সমান লগ 1.8 ডিভাইডেড লগ 1.10, অতএব এন সমান, এবার ক্যালকুলেটর ব্যবহার করো, লগ 1.8 ভাগ লগ 1.10, দেখো 6.167
অর্থাৎ এখানে 7 অর্থাৎ 5 এর বেশি অথবা 5 যদি থাকে তাহলে তোমরা এখানে 1 বাড়ায় দিবা, অর্থাৎ 6.17 ইয়ার। আশা করি বুঝতে পেরেছো। যদি এভাবে এন এর মান বের করতে বলে সেক্ষেত্রে লক্ষ্য করবা পিভির মানও দেওয়া থাকে, এফভির মানও দেওয়া থাকে, দুইটাই দেওয়া থাকে। তোমরা এফভি অথবা পিভি যে কোনো সূত্র তোমরা ব্যবহার করে এন এর মান নির্ণয় করতে পারো। দেখো পরবর্তী অঙ্কটি, টেকিং লোন অফ টাকা 9,000 ফ্রম এ ব্যাংক। টেকিং, টেক, নিয়েছো, লোন অফ টাকা 9,000 ফ্রম এ ব্যাংক, অর্থাৎ ব্যাংক থেকে 9,000 টাকা লোন নিয়েছো। আজকে যে টাকাটা তুমি লোন নিবা সেটা হচ্ছে কি প্রেজেন্ট ভ্যালু। এ ম্যান ওয়াজ নট এবল টু ইট টিল দ্য এন্ড অফ টাকা 4 ইয়ার। এ ম্যান, একজন মানুষ, ওয়াজ নট এবল টু, পরিশোধ করতে পারেনি, পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, ইট টিল দ্য এন্ড অফ 4 ইয়ার, অর্থাৎ 4 বছরেও কোনো টাকা পরিশোধ করতে পারেনি। দেন দ্য ব্যাংক ডিমান্ডেড, ব্যাংক তার কাছে দাবি করেছে টাকা 11,250 ফ্রম হিম, তার কাছে। হাউ মাচ পার্সেন্ট, হাউ মাচ পার্সেন্ট অফ ইন্টারেস্ট, কত পার্সেন্ট সুদ দাবি করেছে, কম্পাউন্ডেড ইয়ারলি, অর্থাৎ বাৎসরিক কত পার্সেন্ট সুদ দাবি করেছে অন দা ডিমান্ডেড মানি হি ওয়াজ পেইড, অর্থাৎ ব্যাংক ওই ব্যক্তির কাছে কত পার্সেন্ট সুদ দাবি করেছে, যে টাকাটা তার কাছে দাবি করেছে এর মধ্যে সুদ দাবি করেছে কত পার্সেন্ট সেটা তোমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ সুদের হার তোমাকে নির্ণয় করতে হবে। আর একবার দেখো অঙ্কগুলো পড়বা আর যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো তোমরা সুন্দর করে হেয়ার দিয়ে লিখবা, যে হেয়ার দেখো আর একবার পড়ি, টেকিং লোন অফ টাকা 9,000 ফ্রম এ ব্যাংক, একটা ব্যাংক থেকে 9,000 টাকা লোন নেওয়া হলো, অর্থাৎ তুমি যে কোনো ব্যাংক থেকে কিংবা যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে যদি তুমি লোন নাও সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে হেয়ার পিভি সমান টাকা 9,000 প্রেজেন্ট ভ্যালু। এ ম্যান ওয়াজ নট এবল টু, কোনো টাকা পরিশোধ করতে পারেনি, টিল দ্য এন্ড অফ 4 ইয়ার, 4 বছরের মধ্যেও একজন মানুষ কোনো টাকা পরিশোধ করতে পারেনি, অর্থাৎ এন সমান 4 ইয়ার, এন সমান 4 ইয়ার। দেন ব্যাংক ডিমান্ডেড টাকা 11,250 ফ্রম হিম, দেন দ্য ব্যাংক ডিমান্ডেড টাকা 11,250 ফ্রম হিম, ব্যাংক তার কাছে 11,250 টাকা দাবি করে। কবে দাবি করে? 4 বছর পরে, অর্থাৎ এই যে 4 বছর পরে ব্যাংক তার কাছে যে 11,250 টাকা দাবি করে এটি কি ফিউচার ভ্যালু। হাউ মাচ পার্সেন্ট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি অন দ্য ডিমান্ডেড মানি হি ওয়াজ পেইড। হাউ মাচ পার্সেন্ট অফ ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি, কত পার্সেন্ট সুদ দাবি করেছে অন দ্য ডিমান্ডেড মানি, ব্যাংক যে দাবি করেছে 11,250 টাকা, তাহলে তার কাছে ব্যাংক কত পার্সেন্ট সুদ দাবি করেছে এটা আমাদের বের করতে হবে, অর্থাৎ আর সমান হোয়াট। সর্বপ্রথম আমাদের এই টাইম ভ্যালু অফ মানি অর্থাৎ অর্থের সময় মূল্য, এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সুন্দর করে পড়তে হবে। আমার অঙ্কে কি মান দেওয়া আছে এবং আমার অঙ্কে কি চেয়েছে, কি চেয়েছে, কি আমাকে বের করতে হবে, আগে এই তথ্যটা সুন্দর করে আগে বুঝতে হবে। অনেক স্টুডেন্ট আছে এই অঙ্ক পড়ে বুঝতেই পারে না কি দেওয়া আছে আর কি চেয়েছে, অর্থাৎ অঙ্কগুলো সব থেকে মনোযোগ সহকারে আগে পড়তে হবে, পরীক্ষায় কি চেয়েছে এবং কি দেওয়া আছে এই তথ্যটা আগে সুন্দর করে বুঝতে হবে, তারপরে তুমি অঙ্ক সমাধান করা শুরু করবা। তাহলে লক্ষ্য করো এখানে যে একজন ব্যক্তি 9,000 টাকা একটি ব্যাংক থেকে লোন নিল, 4 বছরে সে কোনো টাকা পরিশোধ করতে পারলো না, 4 বছর পরে ব্যাংক তার কাছে 11,250 টাকা দাবি করলো,
অর্থাৎ ব্যাংক তার কাছে কত পার্সেন্ট সুদ দাবি করেছে, অর্থাৎ সুদের হারটা কত। যখন তোমার এই সুদের হার নির্ণয় করতে বলবে সেক্ষেত্রে লক্ষ্য করবা প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু উভয় মানই দেওয়া আছে। তখন তুমি ফিউচার ভ্যালু অথবা প্রেজেন্ট ভ্যালু এর যে কোনো সূত্র ব্যবহার করেই তুমি আর এর মান অথবা এন এর মান নির্ণয় করতে পারবা। তো আমাদের এখানে চেয়েছে কি আর সমান কত, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট সমান হোয়াট। তাহলে আমরা ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করি, উই নো FV equal to PV into 1 plus R to the power n। এখানে দেখো FV এর মান কত, 11,250 টাকা, PV সমান 9,000, 1 প্লাস R, R এর মান নেই, R এর মানটাই আমাদের নির্ণয় করতে হবে, পাওয়ার n, n সমান কত 4। তাহলে দেখো 11,250, 9,000 টাকা দেখো রাইট হ্যান্ড সাইডে গুণ আকারে আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আনলে কি হবে, ভাগ হবে, সমান 1 প্লাস R টু দি পাওয়ার 4। তাহলে 11,250 ভাগ 9,000, 11,250 ভাগ 9,000, দেখো 1.25, 1.25 ইকুয়াল টু 1 প্লাস R টু দি পাওয়ার 4। এটাকে এবার বাম পাশে নিয়ে আসবা, এটা ডান দিকে নিয়ে যাবা, 1 প্লাস R টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1.25। এবার এই আর এর মান নির্ণয় করতে হলে উভয় দিকে লগ নিবা। দেখো যখন লগ নেব এই পাওয়ারটা লগের সামনে চলে আসবে, অর্থাৎ 4 লগ 1 প্লাস আর সমান লগ 1.25। তাহলে 4টা এদিকে গুণ আকারে আছে, ডান দিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ লগ 1 প্লাস আর ইকুয়াল টু লগ 1.25 ডিভাইডেড 4। যখন তুমি লগ নিবা তখন এই পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ 4 সামনে আসবে, 4 লগ 1 প্লাস আর সমান লগ 1.25। এবার দেখো 4 বাম দিকে আছে, ডান দিকে নিয়ে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, বাম দিকে গুণ আকারে থাকলে ডান দিকে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে দেখো যে লগ 1.25 ভাগ 4 কত হয়, যে লগ 1 প্লাস আর ইকুয়াল টু 0.4227503। এবার দেখো এই লগটা বাম পাশে আছে, যেমন আমরা সমাধানের নিয়ম জানি যে যদি এক পাশে যোগ আকারে থাকে বিপরীত পাশে নিলে কি হবে, বিয়োগ হবে, অর্থাৎ যোগ থাকলে বিপরীত পাশে নিলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে বিপরীত পাশে নিলে কি হবে, যোগ হবে, আবার গুণ থাকলে বিপরীত পাশে নিলে কি হবে, ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এই যে নিয়মগুলো আমরা জানি, তাহলে লগ যখন বাম পাশে থাকবে এই লগটাকে তোমরা এখন ডান পাশে নিয়ে যাবা, ডান দিকে লগ যখন ডান দিকে নিয়ে যাবা তখন এন্টি লগ হয়ে যাবে, এন্টি লগ 0.0242275 যখন লগ এক পাশ থেকে আর এক পাশে স্থানান্তর করবা তখন কি হয়ে যাবে, লগটা কি হয়ে যাবে, অ্যান্টি লগ হয়ে যাবে। তাহলে অ্যান্টি লগের মানটা তুমি কিভাবে বের করবা, যদি এই মানটা তোমার ক্যালকুলেটরে থাকে, যদি এই মানটা ক্যালকুলেটরে থাকে সেক্ষেত্রে তুমি দেখবা ক্যালকুলেটরে বাম দিকে উপরে শিফট আছে, শিফটের উপর চাপ দিবা, তারপর লগের উপরে চাপ দিবা, তারপরে সমান। তাহলে কি বললাম, যে শিফট শিফট তারপরে কি লগ তারপর সমান। যদি এই মানটা তোমার ক্যালকুলেটরের মধ্যে থাকে তাহলে দেখো কত হয়, 1 প্লাস আর সমান 1.05737। দেখো 1.05737, 3 পরে আবার 7 আছে, এই 7টা আমরা না নিয়ে এখানে একবার বাড়ায় দেব, অর্থাৎ 74। তাহলে এই 1টা এদিকে কি আছে, প্লাস আকারে আছে, ডান দিকে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আর সমান 1.05
74 মাইনাস 1। দেখো তাহলে আর সমান 1.0574 থেকে 1 বিয়োগ করলে 0.0574। এখন এইটাকে তুমি শতকরায় প্রকাশ করতে হলে কি করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 100 দ্বারা গুণ করলে কত হয়, 5.74, অর্থাৎ দশমিকটা 2 ঘর পরে চলে যাবে, এত পার্সেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই যে এন্টিলগ এর মানটা আরেকবার বলি, এই মানটা যখন ক্যালকুলেটরের মধ্যে থাকবে তখন তোমরা ক্যালকুলেটরের উপরে দেখবা শিফট আছে, শিফটের উপর চাপ দিবা, তারপর লগ, তারপর সমান চাপবা, দেখবা যে এই মানটা চলে আসবে। আর এই মান যদি ক্যালকুলেটরে না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবা, সেক্ষেত্রে তোমরা আগে শিফট চাপবা, আগে শিফট, তারপরে লগ চাপবা, তাহলে শিফট তারপরে লগ, তারপরে এই মানটা চাপবা যে 0.24227,503, এরপরে সমান চাপবা, দেখবা যে এই মানটা চলে আসবে। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো সেক্ষেত্রে সিঙ্গেল অ্যামাউন্টের অঙ্ক নিয়ে তোমাদের আর সমস্যা থাকবে না। আমি ধারাবাহিকভাবে টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য নিয়ে ক্লাস নিব। যদি তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো তাহলে অবশ্যই টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য থেকে পরীক্ষায় যে অঙ্ক আসবে খুব সহজেই তোমরা সমাধান করতে পারবা। ধন্যবাদ।